স্পেস মুভি বললে প্রথমে মাথায় কি আসে? ইন্টারস্টেলার, গ্র্যাভিটি, দ্য মার্শিয়ান, এই নামগুলোই, তাই না? আমরা সবাই এই লিস্টের মধ্যে আটকে থাকি, কিন্তু এই বছর সেই লিস্টে একটা নতুন নাম ঢুকে গেছে, সেটা হচ্ছে প্রজেক্ট হেল মেরি। কল্পনা করেন যে সকালবেলা আপনি ঘুম থেকে উঠছেন, আপনি চারপাশে তাকালেন, চারপাশে অন্ধকার, আপনার মাথায় কিচ্ছু নাই, আপনি কে, কোথায় যাচ্ছেন, কোনো কিছুই মনে পড়তেছে না। তখন আপনি কি করবেন? আর এই একটা প্রশ্নের উপর দাঁড়িয়ে আছে প্রজেক্ট হেইল মেরি সিনেমাটি। 2026 সালে মুক্তি পাওয়া এই সাইফাই সিনেমাটা পরিচালনা করেছেন ফিল লর্ড আর ক্রিস্টোফার মিলার। মূল চরিত্রে অভিনয় করেছেন রায়ান গসলিং। আজকে আমরা এই সিনেমাটার গল্প, চরিত্র, অভিনয়, পরিচালনা সবকিছু নিয়ে কথা বলবো। তাহলে চলেন শুরু করি। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ গজামুল্লাহ। গল্পের মূল যে চরিত্র তার নাম হচ্ছে রাইলন গ্রেস। যে চরিত্রে রায়ান গসলিং অভিনয় করেছেন সে একজন সাধারণ স্কুল টিচার, কিন্তু কোনো একভাবে সে হয়ে গেছে একজন মহাকাশচারী। কিভাবে সেটা সে নিজেও জানে না, কারণ যখন সে জেগে ওঠে তখন তার কোনো স্মৃতি নাই, তার কিছুই মনে নাই, সে কোথায় আছে, কেন আছে, কিচ্ছু না। পাশে দুইজন সদস্যের মৃতদেহ, কিন্তু সে একা। ধীরে ধীরে তার স্মৃতি ফিরতে থাকে, আর তখন সে বুঝতে পারে যে পুরো পৃথিবীর অস্তিত্ব হুমকির মুখে, কারণ সূর্য মারা যাচ্ছে। একটা ছোট অদৃশ্য জীবাণু যার নাম হচ্ছে অ্যাস্ট্রোফেজ, সেই সূর্যের এনার্জি গিলে খাচ্ছে, মানে পৃথিবীর যে টাইম সেটা শেষ হয়ে আসছে। আর এই সমস্যার সমাধানের জন্য রাইলেনকে পাঠানো হয়েছে একটা সলিউশন খুঁজতে পৃথিবী থেকে কোটি কোটি মাইল দূরে মহাকাশে। সে একদম একা, আর তার এই একা একা জার্নির মধ্যে সে একটা জিনিসের দেখা পায় যেটা কেউ এক্সপেক্টই করেনি, একটা এলিয়ান। রাইলেন নিজেই যার নাম রাখে রকি, কারণ সে দেখতে অনেকটা পাথরের মতো। এরপর কি হয় সেটা জানতে হলে আপনাদের সিনেমাটা দেখতে হবে, আমি এর চেয়ে বেশি কিছু বলবো না। তবে এটুকু বলি যে গল্পটা চলে দুইটা টাইম লাইনে, বর্তমানে মহাকাশের যে মিশন সেটা, আর ফ্ল্যাশব্যাকে পৃথিবীর স্মৃতি। আর এই দুইয়ের ব্যালেন্স ছিল বেশ চমৎকার। এই সিনেমাটা আসলে একটা বইয়ের অ্যাডাপ্টেশন, আর বইটা লিখেছেন হচ্ছে এন্ডি ওয়্যার। এই নামটা আপনারা না চিনলেও ঠিক আছে, কিন্তু ওনার আগের লেখা বইটাকে আপনারা চিনবেন, দ্য মার্শিয়ান, যেখান থেকে পরে রিডলি স্কট সিনেমা বানিয়েছেন, আর সেখানে অভিনয় করেছিলেন ম্যাট ডেমন। প্রজেক্ট হেল মেরি বই থেকে সিনেমায় আসতে অনেক কিছু চেঞ্জ হয়েছে, বইয়ের অনেক সাইন্টিফিক ডিটেলস এখানে কমিয়ে আনা হয়েছে, আর সেটা ভালোই হয়েছে, কারণ সিনেমার মূল যেই ফোকাস সেটা ছিল ইমোশনে, ইকুয়েশনে না। বইয়ের যে ভক্তরা আছেন তারা হয়তো অনেক কিছু মিস করবেন, কিন্তু এটা নতুন দর্শকদের কাছে অনেক বেশি অ্যাক্সেসিবল করেছে। ডায়লগের মধ্যে এন্ডি ওয়্যারের যে সিগনেচার হিউমার সেটা আছে, বিজ্ঞানের সিরিয়াস কথার মধ্যে মাঝে মাঝে ছোট ছোট জোকস আর অনলাইন আর উইটি ডায়লগ দিয়ে সেইটাকে একটা লাইট টোনে রাখা হয়েছে। এই সিনেমাটার মূল যে থিম সেটা হলো সার্ভাইভাল, বন্ধুত্ব আর স্যাক্রিফাইস। ভাবেন, দুইজন সম্পূর্ণ আলাদা সত্তা, একজন মানুষ, একজন এলিয়ান। তাদের কমিউনিকেশনের জন্য কোনো ভাষা নাই, তাদের নিজেদের মধ্যে কোনো পরিচয় নাই, এর আগে কখনো দেখা হয় নাই, কিন্তু একজন আরেকজনের সাথে মিলে কাজ করছে, একটা অসম্ভব সমস্যাকে সলভ করার চেষ্টা করছে। আর এটাই এই সিনেমার মূল হার্ট। আর দ্বিতীয় থিমটা হলো ক্লাইমেট ক্রাইসিস, সূর্যের যে শক্তি সেটা কমে যাওয়া, পৃথিবী ঠান্ডা হয়ে মরে যাওয়া। এটা আসলে আমাদের যে বাস্তব পরিবেশ সংকট সেটারই একটা সাইফাই রূপ। পরিচালক কিন্তু এই স্পেস থ্রিলারের আড়ালে একটা জরুরি কথাও বলেছেন, সেটা হচ্ছে যদি তোমরা বাঁচতে চাও, টিকে থাকতে চাও, তাহলে এই যে পরিবেশ সংকট সেটার বিরুদ্ধে একসাথে মিলে লড়াই করো। আরেকটা গুরুত্বপূর্ণ থিম হলো বিজ্ঞান আর কৌতূহল। রাইল্যান্ড হচ্ছেন একজন বিজ্ঞানী যে সমস্যাকে ভয় পায় না, বরং সমাধানের জন্য কৌতূহল নিয়ে এগিয়ে যায়। এই বার্তাটা আমাদের জন্য, মানে বাংলাদেশের প্রেক্ষিতে, আমার কাছে জরুরি মনে হয়েছে। অন্যান্য যে এলিয়ান মুভি আছে তার সাথে যদি তুলনা করি তাহলে প্রজেক্ট হেল মেরি একটু আলাদা, দুইটা কারণে আলাদা। এক, এলিয়ানকে ঠিক মানুষের মতো লাগে না, কারণ তার চোখ নাই, নাক নাই, মুখ নাই, তবু সে এলিয়ান। এটাই বাস্তব, এটাই রিয়ালিস্টিক। দুই, এলিয়ান মানেই কিন্তু কেবলমাত্র ভিলেন এমন না, তাদের মধ্যেও এমপ্যাথি থাকতে পারে, তাদের মধ্যেও কাইন্ডনেস থাকতে পারে। আমাদের মানুষের সাথে যেহেতু এখন পর্যন্ত কোনো এলিয়ানের দেখা হয় নাই, তাই আমরা জানি না আসলে এলিয়ান কেমন। সে খারাপও হতে পারে, ভালোও হতে পারে, কিন্তু ভালোটা ভাবাই কি পজিটিভ না? আমরা খারাপটা কেন ভাবতে যাব? একটা জিনিস হচ্ছে, আমরা যদি আমাদের দেশীয় কনটেক্সটের দিকে তাকাই তাহলে এই ধরনের হার্ড সাইফাই সিনেমা আমরা, মানে আমাদের মূলধারার বাংলা সিনেমায় বানানো হয় নাই। এই কারণে প্রজেক্ট হেল মেরি আমাদের জন্য একটা ভালো বেঞ্চমার্ক হয়ে থাকবে। কিভাবে একটা স্টোরি এবং টেকনিক্যাল দিক দুইটাকেই ভালোভাবে ব্যালেন্স করতে হয়,
এটা তার একটা ভালো রেফারেন্স হতে পারে। সঠিক বলেছেন। একদম। অভিনয়ের কথা যদি বলতে হয় তাহলে প্রথমেই বলতে হবে রায়ান গসলিং এর কথা, কারণ পুরো সিনেমাটাই তার একার কাঁধের উপর ছিল। বেশিরভাগ সময় সে স্ক্রিনে একা, আর সে যা করেছে তা অবাক করার মতো। লালা ল্যান্ড কিংবা বারবি সিনেমার যে গসলিং, সেটা কিন্তু আবার তিনি এখানে না। এখানে তিনি খুবই অর্ডিনারি একজন মানুষ, একজন ভীতু, হাস্যরসিক, কিন্তু একই সাথে জিনিয়াস। এটা তার কেরিয়ারের সেরা কাজগুলোর মধ্যে একটা। পার্শ্ব চরিত্রে আছেন সান্ড্রা হুলার। অ্যানাটমি অব দ্য ফল সিনেমায় আমরা তাকে দেখেছিলাম, সেখানে তিনি অসাধারণ কাজ করেছিল। এইখানে তিনি স্ক্রিন টাইম কম পায়, কিন্তু যেটুকুই পায় সেটুকুতে উনি খুব ভালো ছিলেন। আর রকি হচ্ছে পাপেট্রি এবং বিএফএক্স মিলিয়ে বানানো একটা চরিত্র, কিন্তু এতটাই মানবিক যে দেখতে দেখতে আপনারা ভুলে যাবেন এই চরিত্রটা আসলে একটা এলিয়ান। রকি আর রাইল্যান্ডের যে বন্ধুত্ব, এটাই আসলে এই সিনেমাটার আসল সোল। প্রজেক্ট হেলমের পরিচালক দুইজন, ফিল লর্ড আর ক্রিস্টোফার মিলার। এরা সাধারণত কমেডি আর অ্যানিমেশনের জন্য পরিচিত। লেগো মুভি, 21 জাম্প স্ট্রিট, এই ধরনের কাজ তারা আগে করেছেন, কিন্তু এইখানে এসে তারা দেখিয়ে দিয়েছেন যে সিরিয়াস সাইফাই সিনেমাতেও তারা কতটা শক্তিশালী। এই সিনেমায় হিউমার আছে, ইমোশন আছে, আছে সায়েন্সের জটিল জটিল বিষয়, আর সবগুলোকে একসাথে ধরে রাখা কিন্তু খুবই কঠিন, আর তারা কঠিনেরে ভালোবেসেছে। সিনেমাটোগ্রাফি করেছেন গ্রেগ ফেইজার। আপনারা যদি ডিউন দেখে থাকেন কিংবা ব্যাটম্যান, সেই সিনেমাগুলোর সিনেমাটোগ্রাফিও তার করা। এই সিনেমায় তিনি মহাকাশের বিশালতাকে এমনভাবে দেখিয়েছেন, একজন একা ক্ষুদ্র মানুষ হিসেবে আপনার যে অস্তিত্ব, সেটা আপনি ভিজুয়ালি এক ধরনের টের পাবেন। ভিএফএক্স নিয়ে অবশ্যই আলাদা করে বলতে হবে, কারণ এই স্কেলের সাইফাই সিনেমায় ভিজুয়াল যে ক্রেডিবিলিটি, সেটা যদি না পাওয়া যায় তাহলে দর্শকদের সাথে কানেক্ট করা খুবই মুশকিল হয়ে যায়। এই সিনেমায় যে মহাকাশের দৃশ্য, অ্যাস্ট্রোফেজের ভিজুয়ালাইজেশন কিংবা রকেট ডিজাইন, সব কিছুই ছিল অনেক বেশি বিশ্বাসযোগ্য। একবারও মনে হয় না যে সিজিআই দেখছে। প্রোডাকশন ডিজাইনও ছিল দারুণ। টুল, ল্যাব ইকুইপমেন্ট, কাপড় চোপড়, ছোট ছোট যে ডিটেলগুলো, সেগুলো এই সিনেমাটাকে অনেক বাস্তবসম্মত করে তুলেছে। থ্যাঙ্কস। প্রজেক্ট হেলমের ভালো দিকগুলো হলো এর শক্তিশালী গল্প ও চিত্রনাট্য, আর রায়ান গসলিং এর অসাধারণ অভিনয়। বৈজ্ঞানিক জটিলতাকে এখানে সহজভাবে উপস্থাপন করা হয়েছে। ছিল অবিশ্বাস্য ভিএফএক্স এবং প্রোডাকশন ডিজাইন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রাইল্যান্ড আর রকির মধ্যকার কেমিস্ট্রি। এই সিনেমার সবচেয়ে দুর্বল দিকে আমার কাছে মনে হয়েছে এর শুরুর দিকের এবং শেষের 15-20 মিনিট, যেখানে গল্প একটু স্লো হয়ে গেছে বলে আমার মনে হয়েছে। আবার যে ফ্ল্যাশব্যাকগুলো আছে, সেটাও মাঝে মাঝে গল্পের যে মূল ফ্লো, সেটাকে ব্যাহত করে। তাছাড়া পার্শ্ব যে চরিত্রগুলো আছে, সেগুলোকেও আরেকটু ডেভেলপ করার সুযোগ ছিল। তবে এই যে সমস্যাগুলো আছে, সেগুলো কিন্তু এই সিনেমাটাকে খারাপ সিনেমা বানায় না। শুধু এই জিনিসগুলো যদি আর একটু খেয়াল করা যেত, তাহলে সিনেমাটা আরও ভালো হতো। সব দিক বিবেচনায় প্রজেক্ট হেল মেরির আমার যে রেটিং, সেটা হচ্ছে 10-এর মধ্যে 8। এখন পর্যন্ত এটাকে 2026 সালে অন্যতম সেরা ছবি বলতে আমার কোনো দ্বিধা নাই। সব মিলিয়ে এটা যে কেবলমাত্র একটা সাইফাই সিনেমা এমন না, এটা একটা মানবিক গল্প, বন্ধুত্বের গল্প, বিজ্ঞান দিয়ে পৃথিবীকে বাঁচানোর গল্প। আমাদের দেশে যেখানে বিজ্ঞান নিয়ে মানুষের যে আগ্রহ, সেটা অনেক কম, সেইখানে এই ধরনের গল্প অনেক বেশি বলা উচিত। গ্লোবাল সিনেমা যখন এই ধরনের প্লট নিয়ে সিনেমা বানায় আর সেইটা মানুষের কাছে জনপ্রিয় হয়, তখন আমরাও স্বপ্ন দেখতে পারি আমরাও একদিন এই ধরনের গল্প নিয়ে সিনেমা বানাবো। আর সেই স্বপ্নটা যেন শুধুমাত্র স্বপ্নই না থাকে, এই কামনা করি। তো এই ছিল প্রজেক্ট হেল মেরি নিয়ে আমার বিস্তারিত রিভিউ। আপনারা কি সিনেমাটা দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে তাড়াতাড়ি দেখে ফেলেন। আমার বিশ্বাস এটা আপনাদের জন্য একটা ভালো অভিজ্ঞতা হবে। আর ইতিমধ্যে যারা দেখে ফেলেছেন তারা আমাকে কমেন্ট করে জানান আপনাদের কাছে কেমন লাগলো। আপনাদের কি মনে হয় রায়ান গসলিং এই সিনেমাটার জন্য অস্কার পাবে? আপনাদের ভাবনা কমেন্টে জানান। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করুন। এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সিনেমার সঙ্গে থাকুন।